আর আর দেরি করবো না, আমি গল্পটা শুরু করে দিই। গীতাদি, শুরু করে দিই। একটা হচ্ছে আমার জীবনে এর মধ্যে ভীষণ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে, ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে আমি চলছি। সেটা আমি জানি না তোমরা আজকে আমাকে লাইভে দেখে বুঝতে পারছো কিনা। আমি খুব অসুবিধার মধ্যে দিয়ে আছি, এবং সেটা আগে বলবো না অন্য একটা বিখ্যাত একজন মানুষের জীবনী থেকে একটা গল্প, কোনটা আগে বলবো সেটা তোমরাই বলো আমাকে, আমি তাহলে বলতে পারি। আচ্ছা, আমারটাই বলি। হ্যালো সুস্মিতা, হ্যালো সুস্মিতা। সুস্মিতার এই ছবিটা এত সুন্দর প্রোফাইল, যেটা সুস্মিতা ইদানিং যে ডিপিগুলো, মানে ডিপিটা এত সুন্দর। এবং আচ্ছা ঠিক আছে, আমারটাই বলছি। আমি না মুগ্ধ হয়ে শুধু দেখি যে যে মানুষের শিল্প এত সুন্দর, এত ভালো বড় শিল্পী একজন, সে দেখতেও এত সুন্দর, এত স্নিগ্ধ, ওর শিল্প সত্তাটা যেন চেহারার মধ্যে, ছবির মধ্যে ফুটে ওঠে না সুস্মিতা? আচ্ছা, আমার অভিজ্ঞতাটা বলি। আমি খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ ইদানিং আমার উপর জানি না কেন প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো খুব বেশি হচ্ছে, এবং সেটা আমি ভাবছিলাম বলবো কি বলবো না। বিশালাক্ষীকে কদিন আগে আমি ইয়েতে বললাম, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে বললাম কিছুটা, যে দেখো নিজের অভিজ্ঞতা বললে তো অনেকে মনে করবে যে তো বানিয়ে বানিয়ে নিজের গল্প করছে। তারপরে মনে হলো যেটা সত্যি সেটা সত্যি, সেটা কে কি মনে করলো কি না করলো তাতে কিচ্ছু এসে যায় না। কারণ আমি যখন অন্যের অভিজ্ঞতা শেয়ার করছি, অন্য সমস্ত কিছু গল্প শেয়ার করছি, তাহলে আমার কথাগুলো কে শেয়ার করবে? এবং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শেয়ার করাই যায়, সেখানে যদি না করি তাহলে তো ইনজাস্টিস হবে হয়তো, বা আমার হয়তো বলা, এটা বললে নিজেও হালকা হব, সেইটাই সেইখান থেকে আমি বলছি। আমার অনেকগুলো পেটস আছে, পোষ্য আছে, যেগুলোর মধ্যে একজন না দুজন মেয়ে, মাহি এবং চাঁদনি। যারা আমার ফেসবুক ফলো করো তারা সবসময়তেই বোধহয় গোল্ডির ছবি দেখো, মানে ওদের ছবি তো দেখোই, গোল্ডির ছবিটা ম্যাক্সিমাম আসে, কারণ গোল্ডি মানে ভেরি ক্লোজ আমার আর কি, ভীষণ। না না, তুমি নিজেই খুব সুন্দর, খুব ভালো মেয়ে একজন। গোল্ডি এত ক্লোজ, তো সেই কারণে সবসময় আমাকে লেপটে থাকে, তো জড়িয়ে থাকে, তো সেই কারণে গোল্ডির ছবিটা বেশি আসে। এই নয় যে পার্সিয়ালিটি, কিন্তু গোল্ডি মেল আর মাহি আর চাঁদনি ফিমেল। গোল্ডির সঙ্গে মাহি চাঁদনির একদম বনিবনা হয় না, কিন্তু মাহির যেহেতু খুব সম্পর্ক ভালো, সেহেতু মাহির পিরিয়ডস হলে আমি গোল্ডিকে কিন্তু নিয়ে পুরো আমাকে 1 মাস আলাদা থাকতে হয়, এবং সেই সময়টা কিন্তু গোল্ডি পুরো খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়। মানে একটা ভীষণ একটা বাজে পরিস্থিতি যায়। তো ভীষণ মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়, তখন অনেকের গায়ে ঝাঁপিয়ে পড়ে, বালিশ ফালিশ ছিঁড়ে ফেলে। আমার প্রতিবার মানে প্রতি 5.5 মাস অন্তর আমাকে বালিশ কিছু ছিঁড়ে যায়, সেগুলো লোকসান, সেগুলো তো দোকানে দিয়ে আবার বানিয়ে আনতে হয়। এটা প্রত্যেকবারে ঘটনা। আমি কলকাতায় গিয়ে থাকি, এবারও আমার মোটামুটি একটা ডেট ক্যালকুলেশন করে, কারণ 5.5 মাস অন্তর হয়, আমি 1 ফেব্রুয়ারি চলেই যাচ্ছিলাম কলকাতায়। কিন্তু সেদিন একটা অদ্ভুতভাবে বাঁধা পড়লো, মানে আমার হাজব্যান্ডের এত অসুখ হলো, এত জ্বর হলো যে আমি যেতে পারলাম না। ভালোই হলো যেতে না পারা, কারণ মাহির পিরিয়ড এবার 17ই ফেব্রুয়ারি হয়েছে। তাহলে আমাকে ফালতু 15 দিন আমাকে পুরো বসে থাকতে হতো। যাই হোক, মাহির যখন পিরিয়ড হলো তার আগেই আমি নিচের একটা পোর্শন পুরো ফ্ল্যাটের মতো করে আলাদা করে একদম করে নিয়েছিলাম, যেখানে আমি থাকবো এবং যেখানে আমার সুবিধা অনুযায়ী। হ্যালো ভুবন মোহিনী, ভুবন মনোমোহিনী, হ্যালো। তো নিজের সুবিধা অনুযায়ী, আমার একটু শখ অনুযায়ী আমার লাইট লাগিয়ে, টিভি একটা ছিল এক্সট্রা, টিভিটাকে খুলে নিয়ে গিয়ে লাগালাম, মিউজিক সিস্টেম। আর আমার যে 1 মাস থাকতে হবে, আমার তো একটা মন বলে পদার্থ আছে, সেখানে সব কিছু। ইভেন আমি যখন একা থাকতাম তখন সেলাই একটু প্র্যাকটিস করা, একটু আঁকা প্র্যাকটিস করা, যেটুকু নিজেকে ভুলিয়ে রাখা বা যেটুকু নিজেকে যায় আর কি, মানে কাজের মধ্যে দিয়ে নিজেকে ভালোভাবে রাখা যায়। পারি না কিছুই, কিন্তু চেষ্টা করি। সেই সময় কয়েকটা অভিজ্ঞতা অদ্ভুত ধরনের হয়েছে। প্রথম অভিজ্ঞতাটা বলি, যে আমার জীবনের সব থেকে বড় ক্ষতি যদি তোমরা জিজ্ঞেস করো, তাহলে বলবো আমার বাবার মৃত্যু। আমার বাবার চলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। হ্যাঁ, এই নয় যে আমি সবসময় কাঁদছি, আমি হাসছি, আমি রিলস করছি, আমি লাইভ করছি, সিনেমা যাচ্ছি, নানা রকম ড্রেস এক্সপেরিমেন্ট করছি, সাজছি, তার মানে এই নয় যে বাবার চিন্তাটা মাথা থেকে আমার একটা মুহূর্তের জন্য
বের হয়ে যাচ্ছে। সব সময়তেই বাবার অভাবটা, মানে বাবা এতটা আমাকে জুড়ে ছিলেন না, যে যার জন্য আমার এই অভাব বোধ, আমি তো সবসময় বলি আমার বাবার মতো ভালো বাবা যেন কাউরি না হয়, আর যদি হয় তাহলে সেই বাবাকে ঈশ্বর যেন এত তাড়াতাড়ি কেড়ে না নেয়, যেন তাকে শতায়ু দেয়। কারণ এত ভালো বাবা যার, তার বাবার সান্নিধ্য আরো আরো অনেক বছর পাওয়া দরকার ছিল। আর নেক্সট জন্মে আমার বাবাই যেন আমার বাবা হয়, কারণ ওই কোলটা আমার, আর কাউরির না। এই ব্যাপারে আমি কিন্তু ভীষণ হিংসুটে। তো যাই হোক, তো আমার আমি একদিন শুয়ে আছি, ঠিক প্রথম দিকে আমার কিন্তু ওখানে একটুও ভয় করতো না। আমার আমার বাড়ির কোনো পোর্শন বলে না, আসলে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমি যেখানেই যাব সেখানেই পিছে পিছে ধাওয়া করে। এবং আমি যখন বাড়ি থেকে, আমার সব থেকে যেটা অবাক লাগলো, এবার প্রথম একটা জিনিসের পর, একটা নিয়মের পর, তুলসী গাছ আমাদের বাড়িতে বেঁচে গেছে। কারণ যে বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বেশি থাকে সে বাড়িতে কখনো বদ্রি পাখি বাঁচে না, যেটা আমার সঙ্গে হয়েছিল। সে বাড়িতে কখনো অ্যাকুয়ারিয়ামে মাছ, বিশেষ করে ওই যে অরেঞ্জ কালারের যে মাছগুলো, সে মাছগুলো বাঁচে না, যেটা আমার সঙ্গে হয়েছিল। এবং তুলসী গাছ বাঁচে না, যেটা আমার সঙ্গে হয়েছিল। তুলসী গাছ আমি কিছুতেই বাঁচাতে পারছিলাম না, এই প্রথম তুলসী গাছ বেঁচে ছিল। কিন্তু অদ্ভুতভাবে যখন এর আগের বার কলকাতায় আমি গেছি, আমি যে লোকটাকে দায়িত্ব দিয়ে গেছি, আমি এসে দেখলাম লোকটা অদ্ভুতভাবে বলল, বালিকা বলে একটা মেয়ে, কাজের মেয়ে, নামও বলছি আমি, যে না তুলসী গাছটার বেঁচে নেই। এলাম বেঁচে নেই মানে? বলে ইঁদুরে খেয়ে নিয়েছে। আমি অদ্ভুতভাবে অবাক হয়ে তাকিয়ে ভাবলাম কি ব্যাপার, এবারও বাঁচলো না, এটা একটু বেঁচে ছিল। গিয়ে দেখলাম তুলসী গাছটা পুরো মানে একদম মৃত প্রায়, পাতা নেই, ডাল একটা লিকলিক করছে, শুধুমাত্র শুকনো ডাল। তো বলে আমি আবার নিয়ে আসবো। কথায় কথায় জানতে পারলাম ইঁদুরে কিচ্ছু খায়নি, ও জল দেয়নি। আমরা না, এই যে বলি না হাবি হওয়া, নেগেটিভ এনার্জি না কিছু জনের উপরে না হাবি হয়, মানে প্রভাব বিস্তার করে, এবং তাকে দিয়ে অনেক অ্যাক্টিভিটিস করিয়ে নেয়। সেটা তোমার উপরও হতে পারে, আমার উপরও হতে পারে, যে কোনো লোকের উপরও হতে পারে। আমরা নিজেরাই বুঝতে পারলাম না, আমরা কিন্তু অসচেতনভাবে সে ওদের ইচ্ছেটা পূরণ করে দিলাম। এবং এইভাবে ও আমাকে বললো, পরে যখন জানতে পারলাম ও জল দেয়নি। তার কারণটা কি, ওদের কোনো আত্মীয় 1 বছর হয়নি এখনো মারা গেছে, মানে সে কবে মারা গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, হ্যালো রূপশ্রী, রূপশ্রী লাইফ অসম্ভব ভালো, অসম্ভব। তো দ্বিতীয় কথা হচ্ছে যে একটা আত্মীয় কি মারা গেল কি না গেল তার জন্য আমি একটা প্রাণকে হত্যা করব? একটা গাছ একটা প্রাণ, তাই তো? তাহলে তুলসী গাছটাকে মেরে ফেলবো আমি যদি সত্যি? আর আমি যদি অন্য দিকেও বাদ দিলাম, একটা গাছ একটা প্রাণ এই কনসেপ্টটাই নাই, ও বিশ্বাসই হলো না, ও বুঝলোই না গাছ না গাছ। ও তো হিন্দু মহিলা, তারা তো তুলসীকে নারায়ণ হিসাবে পুজো করে, তাহলে তুলসী গাছকে জল না দিয়ে মানে মেরে ফেলা, এটা হয়? আমার এত রাগ হয়েছিল বিশ্বাস করো। তারপরে জল দিয়ে আমার এই মেয়েটা মিতালি বলে যে মেয়েটা আমার সঙ্গে গেছিল কাজে, সেই মেয়েটা কিন্তু ওকে বাঁচিয়ে দেয়। এবং আমি যে 1 মাস নিচে ছিলাম, তো সেই 1 মাসে তুলসী গাছে যেটা গ্রোথ হয়েছে, যেটা বাড় বৃদ্ধি হয়েছে, তোমরা ভাবতেও পারবে না। মানে আমি যখন ছিলাম ওপরে, তখন 3 মাসে তুলসী গাছটা ঠিক এইটুকু বড় হয়েছিল, এইটুকু, হ্যাঁ এইটুকু। আর এখন এত বড়। তার মানে আমার সঙ্গে যেহেতু নেগেটিভ এনার্জি আমার সঙ্গে সঙ্গে থাকে, সেই কারণে অসম্ভব রকমের বাধা পায়। এটা কেউ নিজের সম্বন্ধে হয়তো বলবে না, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। এবং এর থেকে বের হওয়ার চেষ্টা তো আমাকে করতেই হবে, করছিও। তোমরা সবাই প্রার্থনা করো যেন আমি এর থেকে বেরোতে পারি, আমার যেন সুস্থ জীবন আমি পাই। আমার ভালো লাগছে না এটা। কার ভালো লাগে বলো? কারই ভালো লাগে এটা বলতে যে আমার সঙ্গে নেগেটিভ এনার্জি ঘুরে, তাই না? তো আমি যখন এই 1 মাস নিচে ছিলাম, মাহির পিরিয়ড হয়েছিল বলে গোল্ডিকে নিয়ে 1 মাস ছিলাম, আমার সংসার আমি গুছিয়ে নিয়েছিলাম। মানে একটা ইন্ডাকশন, চায়ের জোগাড়, আমাকে শুধু দুবেলা খাবারটা দিয়ে আসতো। আমার যাবতীয় সাজের জিনিস, গান, ভালো লাগা, ড্রেস, সমস্ত কিছু গুছিয়ে 1 মাস থাকতে হবে, বুঝতেই পারছো। 35 দিন ছিলাম, 34 দিন ছিলাম আর কি। সেই 34 দিনের মাথায় 3টে ঘটনা ঘটেছে। একটা হচ্ছে আমার বাবা কতটা প্রিয় সেটা তোমরা অনেকেই জানো, যে আমার বাবা জীবনে কতটা ছিল।
একদিন রাত্রিবেলায় আমার বহুদিন পর মনে হলো একটা স্লিপ প্যারালিসিস মতন কিরকম একটা চাপা দম বন্ধ অবস্থা হচ্ছে। আমি বারবার সেখান থেকে উঠতে যাচ্ছি, মানে মানুষ কি হয় যখন আমি বুঝতে পারছি যে আমি জেগেই আছি কিন্তু আমি তাকাতেও পাচ্ছি না, আমি অল্প তাকাতে পাচ্ছি, জাস্ট আমি এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছি, আমার হাত পা নাড়াতে পারছি না। আর চিৎকার করার তো প্রশ্নই নেই, কারণ আমি একতলায় ছিলাম আর আমার হাজবেন্ড 3 তলায় আছে। তো গোল্ডি পাশে শুয়ে আছে, কিন্তু গোল্ডিও কিন্তু কোনো রকম, ওরা কিন্তু এনিম্যালরা কিন্তু খুব বুঝতে পারে, কিন্তু গোল্ডি কিন্তু বুঝতে পারেনি। বাধা তো পড়বেই, লাইফ করতে গেলে বাধা তো পড়বেই, এটা খুব স্বাভাবিক। যে বলতে যাচ্ছি বাধা পড়ছে না, লোডশেডিং হতেই পারে, সেটা কত কথা না। লাইভ আটকে গেল কেন? লাইভ তো আটকে যাওয়ার কথা না। অদ্ভুত বাধা দেখো। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখি, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, আমি আমার ইয়েতে যাই, তাহলে আমি দেখতে পাবো। কি অদ্ভুত বাধা দেখো, দেখতে পাচ্ছ তো? আমাকে কেউ একটু জানাও প্লিজ, আমাকে দেখতে পাচ্ছ কিনা। কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে। এইটাই কেন দেখা যাচ্ছে না আমি বুঝতে পারছি না, আসলে এটাই হয়তো, যাই হোক। তো আমি নিচে ছিলাম, এবার আমি দেখতে পাচ্ছি যে, আমি শুনতে পাচ্ছি যে হ্যালো পিয়ালি, পিয়ালি একটু আমাকে ভালো করে লিখে দেখাও তো যে এই মুহূর্তে, কারণ আমার আরেকটা পাশে যে মোবাইলটা, ওটা তোমার বুদ্ধিতেই রাখা, ওখানে কোনো কমেন্টস আসছে না, তুমি আমাকে একটু কমেন্টস করে দেখাও তো এই মোবাইলে কমেন্টস আসছে যে এভরিথিং ইজ ক্লিয়ার। কারণ
এত একটা জিনিস বলতে গেলাম আর কারেন্ট অফ হয়ে কারেন্ট এসে এত বাধা সৃষ্টি করলো যে বলার যে মুডটা সেটাই নষ্ট হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, হ্যালো দি মানে ইয়ে এসছে। তো আমি নিচে ছিলাম মাহির পিরিয়ডের সময়। আমি একদিন শুনছি যে আমার হাজবেন্ড, সরি সেই রাতের কথাটা বলছিলাম, যে রাতে আমার স্লিপ প্যারালিসিস মতো হয়েছে। আমি বুঝতে পারছি যে আমি তলিয়ে যাচ্ছি এবং আমি তাকাতেও পাচ্ছি না, আমি হাত পাও নাড়াতে পারছি না, কিন্তু একটা অদ্ভুত ধরনের ঘুমের ঘোর। আমি রীতিমতো আমি এমনি করে তাকিয়ে দেখছি, বিশ্বাস করবে কিনা জানি না, বিশ্বাস না করলেও আমার কিচ্ছু করার নেই, যে বাবাকে আমি এত মিস করি। আমি জীবনে বোধহয় বাবাকে অত স্পষ্টভাবে দেখলাম যে একটা ফ্লাড লাইট মুখে পড়লে যেমন লাগে ঠিক বাবার মুখটা ওইরকম। আর চারপাশে অনেকগুলো যেন লোকে বাবাকে ধরে আছে, মানে কিরকম যেন কালো 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 তারা। আর বাবার মুখটা খুব অসহায়। বিশ্বাস করো, আমার সেদিন যে বাবাকে আমি মানে এতবার ডেকেছি আত্মাকে, যে বাবা একবার আমাকে দেখা দাও বা একবার আমাকে বুঝিয়ে দাও তুমি আমার সঙ্গে আছো, কিন্তু তারপরে আমার এমন একটা সেই মুহূর্তে এমন একটা বিভৎস কাঁপুনি হয়, বিভৎস ভয় লাগে, বিভৎস। এবং বাবার চেহারাটা একটা ফ্যাকাশে ঠিক বাবা মাঝখানে, যেন এ পাশে 3 জন এ পাশে 4 জন বসে আছে, দাঁড়িয়ে আছে, আর বাবা অসহায় মতো তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছে। আমি জাস্ট চোখটাকে বন্ধ করে যেন আমার টার্ন নিলাম কোনো রকমে, আর দেখতে পেলাম না। মানে আমি বাবার কাছে কিন্তু উঠে যাওয়ার চেষ্টা করিনি, কারণ আমার শরীরের কোনো বল শক্তি ক্ষমতা কিচ্ছু ছিল না। আমি জীবনে 2019-এ বাবা মারা যাওয়ার পর বাবাকে এভাবে সচক্ষে স্পষ্ট আমি কোনোদিন দেখিনি। আর দেখে আমি তার কাছে এগিয়ে যাব না, দৌড়ে যাব না, এটা কখনো হতে পারে না। যারা আমাকে একটুও চেনে, এমন পিয়ালি আমাকে চেনে, ও জানে যে আমার কাছে বাবা কি, ও জানে, ও বুঝতে পারবে যে আমি বাবা বলে এগিয়ে যাইনি, তাহলে কি পরিমাণ আমার শরীর কাঁপছিল, কি পরিমাণ আমার শরীরে কষ্ট হচ্ছিল, আমি এগিয়ে যেতে পারিনি। তো যাই হোক, আমি যখন আমার একটু স্বাভাবিক হলাম তখন জল খেলাম। ওই রাত্রিবেলার আমার বরের ঘুম ভাঙালাম না। আমি খুব শক্ত, এমনিতে খুব কষ্ট হলো। তার পরের দিন সারা দিন শরীর খারাপ, সারা দিন কাজে মন নেই। আমার বরকে সকালেই বললাম, কালকে বাবাকে নিজে চোখে দেখলাম এবং বাবার এপাশে 4 জন এপাশে 3 জন, এরকম মনে হলো কালো 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 ছায়া বাবাকে ধরে আছে। বাবা যেন কিছু একটা বলতে চাইছে আমাকে, আর আমি বাবার কাছে যেতে পারলাম না। বাবা ঠিক আমার থেকে 1 হাত দূরে দাঁড়িয়ে আছে, 1 হাত কি 2 হাত দূরে দাঁড়িয়ে আছে, এরকম একটা, মানে বিছানায় শুয়ে আছি দরজার কাছে, আর বাবার মুখটা অদ্ভুত ফ্যাকাশে। বললাম তো, ফ্লাড লাইট পড়লে যেমন হয়। এটা 1 নম্বর ঘটনা। 2য় নম্বর ঘটনা হলো, আমি একদিন বসে আছি সন্ধেবেলায়, সেই সন্ধেবেলায় আমি সেই সময় মানে ওই 1 মাস আর চেম্বারে যাইনি। তো আমি শুনছি স্কুটির একটা আওয়াজ এবং স্কুটিটা থামলো, দরজা খুললো, যেমন কোলাপসল গেট খোলার আওয়াজ। তা আমি বলছি আমার বরের নাম করে, তুমি? তো বলছে হ্যাঁ। তো আমি জানি ও ওই চেম্বার থেকে আসার পথে আমার সঙ্গে একবার দেখা করে আসবে, কারণ এসে আবার ও 3 তলায় চলে আসবে। তখন রাত্রিবেলা আমি একবার ওর সঙ্গে দেখা করে, যেহেতু মাহি আমার কোলে উঠতো বলে, আমি আবার স্নান টান করে গোল্ডির কাছে যেতাম। তাহলে ঠিক আছে, তুমি এখানে এসো, আমি চা করে দিচ্ছি, চা খাওয়ার ব্যবস্থা করছি, বা মিতাকে বলছি চা দিয়ে যেতে। তারপরে দেখলাম আর কোনো আওয়াজ হলো না, অদ্ভুতভাবে আর কোনো আওয়াজ নেই। মানে কি হলো, কি গো এসো, অনেকবার ডাকছি কিন্তু কোনো রকম উত্তর দিচ্ছে না। অনেকক্ষণ পর যখন মিতা, যে আমার হেল্পিং হ্যান্ড, যখন আমাকে চা দিতে গেছে, আমি বললাম তোমার দাদা চা খাওয়া হয়ে গেল, দেখো আমি এত করে ডাকলাম, ও ঢুকলো না আজকে জানো। তো বল দাদা তো আসেনি। দাদা আসেনি, তাহলে কে মোটরসাইকেল করে ঢুকলো? বল মোটরসাইকেল করে কেউ ঢোকেনি। যদি মোটরসাইকেল করে ঢুকতো তাহলে দাদা তো এখানে আসতো, বা দাদা উপরে যেত। তাহলে 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 কি বাবু বেরিয়ে গেছে? বাবু বেরিয়ে গেলে তো চাবি আমি খুলবো, দরজা খুলবো। তা আমার তাও বিশ্বাস হলো না যে এতটা প্রমিনেন্ট একটা গলা শুনলাম। হ্যাঁ, আমি বললাম বিশু, বলে হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ, এই গলাটা। তো তারপরে 8টা 10 যখন বাজছে তখন ও চেম্বার থেকে ফিরলো। আমি আবার ওকে জিজ্ঞেস করলাম, এই তুমি কি কিছু ভুলে গেছিলে চেম্বারে? তুমি কি ঢুকে আবার আনতে গেছিলে? বলো না তো, আমি তো এইমাত্র এলাম।
তাহলে আজকে এরকম একটা ঘটনা ঘটেছে, বলো তাহলে বাবু কি বেরিয়েছে? হয়তো অনেক সময় আমার গলার সঙ্গে বাবুর গলা তুমি গুলিয়ে ফেলেছো, তাহলে হতে পারে। মানুষ তখন না, আমি কিছুতেই অন্ধবিশ্বাসী না, আমি কোনোভাবেই বিশ্বাস করতে চাই না যে হ্যাঁ কিছু একটা হয়েছে। বাবু এলো, বাবুকে জিজ্ঞেস করলাম, বাবু তুই কি গিয়েছিলি? তা বললো না তো, আমি তো যাইনি, আমি তো বহরমপুরে ছিলাম, আমি তো 10:30টায় বাড়ি ফিরেছি, ফিরেই তোমার সঙ্গে দেখা করতে আসছি 10:30টার সময়। সেদিন অদ্ভুত লাগলো। তাহলে ওই হ্যাঁটা, ওই দরজা খোলাটা, ওই স্কুটির আওয়াজটা, স্কুটিটা থামলো, স্কুটিটা ঢুকলো, স্টার্টটা বন্ধ হলো, এগুলো কি সব মনের ভুল? সব হয় নাকি তাই? এটার রেশ না কাটতে কাটতে বাবার এই ঘটনাটা ঘটলো। বাবার এই ঘটনাটা ঘটার পর আমি শেষের দিকে কিন্তু খুব রাত্রিবেলায় ভয় পেতাম, আমি ঘুমাতে পারতাম না, আমি ভীষণ ডিস্টারবেন্সের মধ্যে থাকতাম। রাত্রিবেলা হলেই একদিকে যেমন প্রচন্ড শান্তি হতো যে কেউ ডাকার নেই, কেউ দরজা খোলার নেই, চুপচাপ আমি আর গোল্ডি, গোল্ডি যদি চুপচাপ ঘুমিয়ে থাকে তাহলে আমাকে ডিস্টার্ব করার কেউ নেই, কোনো কথা বলার নেই, একা একদম খুব চুপচাপ, এবং খুব ঠান্ডা ঘরটা, খুব আরামদায়ক। তো কিন্তু আমার না কোথাও একটা ভয় হতো, মানে ওই কথাগুলো তখন শুয়ে থাকলে আমার মনে হতো। আর আমার এতই বাজে অভ্যেস, আমি আবার প্যারানর্মাল স্টোরিজ না শুনলে আমার ঘুম হয় না। এই যে কদিন আগে রূপশ্রী লাইভ করলো, ওই লাইভটা আমি প্রত্যেক দিনই এখন প্রায় শুনছি। ইয়ে করে উষশ্রী লাইভ করে, উষশ্রী লাইভ শুনি, বিশালাক্ষী লাইভ করে, বিশালাক্ষী, ইন্দ্রাণী, ইন্দ্রাণী, মানে আমি লাইভ যাদের ভালোবাসি, উর্মিদি যখন লাইভ করে, উর্মিদি লাইভ, মানে আমি কতদিন শুনতে শুনতে ঘুমিয়ে যাই। এটা আমার না শুনলে আমার কিছুতেই ঘুম হয় না, এটা একটা বাজে আমার অভ্যেস। তো এইবার কি হয়েছে পিয়ালি, মানে এইবার কি হয়েছে দেখো, আমি যেদিন ওপরে এলাম, ওপরে আসলাম, মানে ওপরে আসলাম শুক্রবার, তার 2 দিন পর আমি কলকাতায় গেলাম। কেন গেলাম? ও হোলির জন্য, হোলির জন্য 2 দিন ছুটি ছিল। আমি ভাবলাম যে হোলিটা, বহুদিন এক্সস্টেড লাগছে, কিচ্ছু না, কোনো কিচ্ছু না, জাস্ট একটু রিল্যাক্সেশন। তো আমি চলে এসেছি। এবার শনিবার, মানে আজকে তো রবিবার, গতকালের শনিবারের আগের শনিবার তোমার দাদা দেখলাম ঘামতে ঘামতে ঢুকলো। তাই আমি বললাম কি ব্যাপার, খুব মনে আনন্দ যে কালকে কলকাতা যাচ্ছ, 5 দিন ছুটি পাচ্ছ? তা বললো যে একটা ঘটনা ঘটেছে, তুমি বললে এক্ষুনি ভয় পাবে। তাহলে কি? ঠিক, আমি ভাবছি কি। তো বললো আমি ঢুকছি, আমাকে বলছে বিশু আমি এখানে আছি, এসো, আর আমার গলা করে। তো বিশু দেখেছে কি, দরজাটার তলা দিয়ে যেটুকু ফাঁক দিয়ে লাইট আসে, ওর এইটা, ও এই বুদ্ধিটা খাটিয়েছে, সেই ফাঁক দিয়ে কোনো লাইট নেই। ইভেন ঘরটাও যদি আমি অন্ধকার করে রাখি, ঘরের বাইরে যে লাইটটা, যেটা আমি একটা মানে পার্টিসিপেশন আছে সেইখানটা, যেখানটা জায়গাটা, সেখানটা তো লাইট জ্বলবে, সেই লাইটটাও তো ঘরে গিয়ে পৌঁছাবে। আমি তো আর এই নয় যে একবারে অন্ধকার করে বসে থাকবো। ও কিন্তু বুঝতে পেরেছে যে আমি নই, এবং এটা মনে করে ও তাড়াতাড়ি করে ওপরে এসেই আমাকে বলছে যে হ্যাঁ এখন এলাম, দেখলাম পিয়ালি তোমাকে ট্যাগ করলো, তারপরে তোমার নেমন্তন্ন করে তোমাকে গলায় গামছা দিয়ে আনতে হলো। তো তোমার আমি আমার গলা পরে ওকে ডেকেছে, কিছুই হতো না। আজকেও কি করতো, ওই লকটা খুলে ঢুকতো, কারণ তো তালা দেওয়া নেই, লক এমনি জাস্ট প্যাঁচটা খুলে ঢুকতো। তো ওই ঢোকার পর ওই যে একটা হাওয়া বলো, একটা কিছু বলো, ওর মধ্যে দিয়ে একটা কোনো নেগেটিভিটি ওর মধ্যে ঢুকে যেত, যেটা হচ্ছে ট্র্যাপ। আমি এটা আগে বিশ্বাস করতাম না, এখন ভীষণ বিশ্বাস করি। এই যে আমাদের মিসগাইড করা হয় না, এই যে আমরা বলি না এক ডাকে সাড়া দিও না, এই এক ডাকটা যে কতবার আমার জীবনে এসছে, এবং আমি বারংবার সেই ডাকে সাড়া দিয়ে আগে যেতাম, কিন্তু পরের দিকে আর যেতাম না। কারণ এক ডাকে তুমি সাড়া দিয়ে গেলে কিছুই হবে না, তুমি গিয়ে দেখবে কিছুই নেই, তুমি ভয় পাবে। এটাই কি, এখানেই কি ব্যাপারটা শেষ হয়ে গেল? না, ব্যাপারটা এখানে শেষ হলো না। হ্যাঁ, গায়ে কাঁটা দেওয়ার মতো পিয়ালি, আমি এই কথাটা মনে করেছি যে কটা দিন রাতে। ইদানিং তো তুমি আর ফোন টোন করো না। ইভেন আমি সেদিনও আমি মানে আমি কতগুলো তোমাকে এক্সিবিশনে তোমার ছবি দেখে এইগুলো নেব, এইগুলো নেব, এইগুলো নেব, এইগুলো নেব বলে আমি টিক মার্ক করতাম, কিন্তু তোমার কোনো পাত্তাই নেই। তোমাকে যে আমি পাঠিয়ে বলবো যে এগুলো আমাকে দাও, সেটুকু জায়গাও নেই, কারণ তুমি আজকাল এতই ব্যস্ত,
3টে এক্সিবিশন পরপর করলে, তারপর আন্দামান বেড়াতে গেলে, আন্দামান বেড়াতে গিয়ে একটা ওরকম বিপর্যয়ের মুখে পড়লে, সেই কারণে আমি আর তোমাকে এগুলো বলতে পারিনি। কারণ আগে তো তোমাকে এগুলো সবই বলতাম যে এই জিনিসটা হয়েছে পিয়ালি, এবং এটা যে আমি কাউকে বলিনি তা না, এটা উষসীকে বলেছি আমি, উষসী জানো এইরকম হয়েছে। এবং সেটা মনে যতবার আমি রাত্রে মনে করেছি ততবার আমার ভীষণ রকম, হ্যাঁ একটাকে সাড়া দিতে হয় না। কারণ নন্দিতা, আমি বলছি তোমাকে, ওই যে তুমি ঢুকলে না দরজাটা খুলে, তোমাকে মনে হলো কেউ ডাকলো, তুমি মনে করলে যে কিছু নেই, ও মা ভয় লাগলো, কেউ নাই। এখানে কিন্তু জিনিসটা শেষ হয়ে যায় না, জিনিসটা ওখানে শুরু হয়। কোথায় শুরু হয়? অভিজ্ঞতা থেকে বলছি। ওই যে তোমার একটা হাওয়া দমকা, তোমার গায়ে দমকা হাওয়া লাগবে না, কিন্তু ওখানে কিছু একটা নেগেটিভিটি ছড়িয়ে থাকে যেটা তোমার মধ্যে এসে ভর করে, যার থেকে তুমি এমন কিছু কাজ করবে, এমন কিছু জিনিস করবে, তোমার প্রিয় লোকেদের সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট হবে, তোমার সঙ্গে অনেক দূরত্ব তৈরি হবে, অনেকের অনেক কাজে তোমার বাধা আসবে, তোমার নিজের মাথা খিচিবিচি করবে, তোমার রাতে ঘুম থাকবে না। তুমি একজনকে তুমি হয়তো মনে করছো তুমি ফোন করবে, কিছুতেই তুমি ফোন করতে পারবে না। তুমি একটা কাজ তুমি করবে মনে করছো, কিছুতেই কাজটা করতে পারবে না। তোমার সবসময় মনে হবে এটা আমি করবো না, পারবো না, করবো না, পারবো না। যেমন আমার কাজে যেতে একদম ইচ্ছা করতো না, ইচ্ছে করেও না, গেলে কিন্তু আমি কাজে একদম মন দিয়ে কাজ জোর করে আমি 8:30টার মধ্যে ব্রেকফাস্ট না, ব্রাঞ্চ মানে লাঞ্চটাকে ওই সময় করে আমি চলে যাই, কারণ দুপুরে আমি ফল খাই, আমি গিয়ে চুটিয়ে কাজ করি। কিন্তু ওই যেতে আমার বিরক্ত লাগে। আগের দিন যদি আমাকে কেউ বলতো কাল কাজে যেতে হবে না, আমি খুব খুশি। এইটা কেন? এটা কেন? এটা তোমাকে ওইখানে আটকে রাখা, তোমাকে লোকের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে দেওয়া, তোমাকে তোমার একটা যে অ্যাক্টিভিটি সেটা নষ্ট করে দেওয়া। তাই আমার বর যখন শুনেছে বিশু আমি এখানে আছি এসো, এতটা শুনেছে আমার গলায়, ও কিন্তু মানে পিয়ালি জানে কি লেভেলের ওর দাদা ভীতু, পিয়ালি জানে, কারণ পিয়ালি তো ওকে দেখেছে, নন্দিতা দেখেনি। বিশু কি জানি না, কারণ ভগবানের দয়া সেদিনও ভয় পাইনি। ওপরে এসে যখন দেখছে আমি কথা বলছি ফোনে, তখন আমাকে এসে না চুপ করে থেকে, কিন্তু মুখটা খুব করুণ হয়ে গেল। তখন আমি বললাম যে কি হয়েছে, তখন বললো যে এরকম তোমার গলা করে আমাকে ডেকেছে। তারপরে একটা ঘটনা বলি, যেটা আমি আগের দিন বলেছিলাম কিনা জানি না, যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমার ছেলের ঘরে, যেটা আমি বললাম এটার সঙ্গে না বললে হবে না, যদি বলেও থাকি এটা বলা দরকার। অদ্ভুত একটা ভাইব্রেশন হচ্ছিল, মানে 1টা থেকে 3টের মধ্যে, 12টা থেকে 3টের মধ্যে, 12টা থেকে 4টের মধ্যে 5 বার বা 3 বার, মানে ফোনে ভাইব্রেট করা থাকলে যেমন রিং হয় সেরকম, কিন্তু সেখানে সমস্ত ফোনগুলো তাদের উপস্থিত, সব কাছে আছে, কোনো ফোনই এমন নেই যে মিসিং যেখান থেকে ভাইব্রেশন হবে, যে অ্যালার্ম বাজছে বা কিছু। আর আরেকটা কথা, তোমরা একটা কমন সেন্স অ্যাপ্লাই করে দেখো, যে কখনো কি হতে পারে যে 15 দিন একটা মোবাইল চার্জ না দিয়ে সেটা অন থাকলো আর সে ভাইব্রেট হলো, আর যেখানে আমার হিসাবের মধ্যে সব মোবাইল পুজে যাচ্ছে। এইটা আমার বাবু আমাকে প্রায় বলছে যে মা জানো একটা অজানা ভাবে ভাইব্রেট হচ্ছে, মোবাইল ভাইব্রেটের মতো হচ্ছে, কিন্তু সেটা কিন্তু গোটা ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা ভাইব্রেশনটা অনুভব করেছে, মানে শুনেছে, ভাইব্রেশনেরও তো একটা আওয়াজ আছে, একটা শব্দ আছে। আমি একদিন মার সঙ্গে কথা বলছি, বিশ্বাস করো বিছানায় হাতটা রাখা আছে, তখন বাজছে 12টা 25, একদম এরকম ভাইব্রেট করে উঠেছে। আর আমি যেই ভাইব্রেট করে উঠেছি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কিচ্ছু নেই, কোথাও কিছু নেই। মানে এগুলো কি করে হচ্ছে? মানে আমি সত্যি বলছি, আমি এতটাই ক্লান্ত, আমি এতটাই মেন্টালি ক্লান্ত। এবং আজকে যখন আমি গল্পগুলো বলতে যাচ্ছি, একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি যখন শুরু করতে গেলাম তখন কারেন্ট চলে গেল, কারেন্ট এলো, তোমার দাদা ওখানে জেনারেটর চালালো যেন লাইভের অসুবিধা না হয়, কিন্তু ওই চেঞ্জ ওভার হতে না খুব সময় লাগে, কিছুতেই হচ্ছে না। হ্যাঁ, তোমার দাদা না এসে ঘরে আমাকে বলছে যে একটা কথা বলে না তুমি ভয় পাবে। তাহলে আমি যে কি বলো বিশু আমি এখানে আছি এসো, ঠিক তোমার গলা। আমি তখন দরজার ফাঁক দিয়ে দিচ্ছি, কোনো আলো নেই। আমি তখন ভাবলাম না আমি ঢুকবো না, আমি ওপরে গিয়ে দেখবো দোলন আছে কিনা, তারপরে আমি আসবো, দরকার আমি একবার আসবো। এসে দেখছি যথারীতি তুমি বসে আছো বিছানায়। তখন ওর মুখটা কিন্তু খুব মানে খুব খারাপ লাগছিল, মানে একটা কেমন সে কাঁদো কাঁদো মুখ লাগছিল একটা দেখে, কিন্তু তখন কিন্তু মস্তিষ্ককে খুব স্ট্রং রেখেছিল বলে আসতে পেরেছিল। তা নাহলে কি হয়, আমাদের পা গুলো এত আটকে যায়, আমরা এত ভয় পাই যে আমরা সেখানে স্টাক হয়ে যাই, আমরা আসতে পারি না।
এইবার ভাইব্রেশন বিশ্বাস করো সেখানে কোনো রকম কোনো কিচ্ছু নেই, ডিভাইস নেই। এবং সেটা কিন্তু ইদানিং জানি না আর আমার ছেলে বলছে না, কলকাতা থেকে আসার পর আর বলছে না। আমার মা শুনেছে মাকে বলছে কেউ খেতে দে, আমার মাকে প্রথম কথা তুই বলার কেউ নেই এই বাড়িতে। আমার মাকে সবাই তুমি বলে, আর আমার বর আপনি বলে। আমার মাকে তুই বলার কেউ নেই। আমার মা চমকে উঠেছে, মানে প্রত্যেকের সঙ্গে কিন্তু ইনসিডেন্টগুলো ঘটছে। আমার মা কিন্তু এগুলো কম ফিল করে, কম্পারেটিভলি আমার মা কম ফিল করে, আমার ছোট ছেলে কম ফিল করে, আমার বর কম ফিল করে। আমি যেদিনই ফিল করি সেদিনে আমার ইভেন একই টাইমে একই দিনে আমি ধরো 3 তলায় 1 তলায় আমার একটা চেস্টে পেইন হচ্ছে, আমি বলছি যে সেদ্ধ ভাত খায়, যার খাবারের তালিকার মধ্যে কোনো এদিক ওদিক নেই, যে তেলে ভাজা খায় না, যে এটা ওটা খায় না, যে মাছ মাংস খায় না, তার চেস্ট পেন হবে কেন? তো কোনো অ্যাসিডিটি হয়নি। এখনো বলছি এখনো কিন্তু চেস্টে পেন হচ্ছে। চেস্টে পেন যখন হচ্ছে, বাবুরও ঠিক সেই সময়, মানে আমার বড় ছেলেরও ওর চেস্টে পেন হয়েছে। মানে আমাদের দুজনের যেদিন হয় সেদিন দুজনের এক জিনিস আমরা একভাবে ফিল করব হয়। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমার ছেলে যখন এখানে থেকে কলকাতায় গেল, আমার 2 দিন আগে গেছিল না, আমি গেছি রবিবার, মানে গত রবিবার, আর ও গেছে বৃহস্পতিবার। বৃহস্পতি টু শনি ও ভালো ছিল। আমি যাওয়ার আগের দিন রাত্রিবেলা চরম বমি, এবং আমি যাওয়ার পর সেদিন শরীরটা খুবই খারাপ ছিল। তারপরে আবার ওখান থেকেও মঙ্গলবার চলে এলো। আমি এই শুক্রবার যেই ব্যাক করেছি, বলছে মা আজ তুমি বাড়িতে ঢুকেছ আর আমার শরীর এত ভারী লাগছে, এত কষ্ট হচ্ছে, এখান থেকে আমাদের বেরোতে হবে। এই এতগুলো ঘটনা যদি হতে থাকে না, তাহলে কি হয়, মানুষের কোথাও গিয়ে মুশকিল হয়ে যায়। এই যে আমি কতগুলো লিস্ট করেছি, তার মধ্যে একটা জিনিস বাদ চলে যাচ্ছিল, এই কারণে আমি লিস্ট করে রাখি, কারণ বাদ চলে যায়। তো ফ্ল্যাটে এবার আমার সঙ্গে গেছিল মুনমুন, মানে আমার ছেলের টিচার। আমার বড়টাকে 5 বছর বয়স থেকেও পড়াচ্ছে। তাহলে বোঝো কতদিনের সম্পর্ক এবং কত ধৈর্য মেয়েটার, যে আমাকে এত বছর ধরে আমার সঙ্গে সে মানিয়ে চলছে। আমাকে যে মানিয়ে চলতে পারে তার বিশাল ধৈর্য, কারণ আমার সঙ্গে কাউরির এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের জন্যই হয়তো সম্পর্ক টেকে না। অদ্ভুত একটা আননোন রিজন। যাকেই আমি খুব কাছের করে নিই সে আমার থেকে দূরে চলে যায়। বিচ্যুত হওয়া বলে না, কোথাও একটা বিচ্যুত হয়ে যায়, সে কোথাও একটা ভুল বোঝে, বা তাকে কোনো একটা শক্তি হয়তো আমার কাছে আসতে বাধা দেয়। এটা আমি খুব বিশ্বাস করি। ওই জন্য কাউকে আমি দোষ দিই না, আমার নিজের কপালকে দোষ দিই। তো হ্যালো অনুসৃতা, হ্যালো অনুসৃতা, আমি জানি না কে আমার থেকে বড় কে আমার থেকে ছোট, কিন্তু আমি ইংলিশ স্টাইলেই প্রত্যেকে নাম ধরে রাখছি, কারণ আমি তো বলতে পারছি না। আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এইবার মুনমুনকে ফ্ল্যাটে পাশের ঘরে আছে, আমি পিয়ালি বুঝতে পারছো ফ্ল্যাটের কোন ঘরটায় মুনমুন আছে? যে ঘরটা থেকে তোমার দাদার ঘরটা, দাদা ওই যে ঘরটা থেকে রাস্তা দেখা যায়, মানে রাস্তা দেখা যায় দুটো ঘর থেকে, একটা হচ্ছে অ্যাটাচ বাথ তোমার দাদার ঘরে আছে, ওই ঘরটা থেকে দেখা যায়। আর একটা যে ঘরটা আছে না ঠিক তার অপোজিটে, যেটা একদম রাস্তার উপরে, যেটা দেখা যায়, রাস্তা দেখা যায় যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেনে আসছিল ছবি দেখলে। এইবার ওখানে মুনমুনকে কে কমেন্ট করেছে যে এটা কে সঙ্গে, দেখছি স্বপ্ননীল বিশ্বাস তার প্রোফাইল থেকে উত্তর দিচ্ছে, আজকে আমি এটা পোস্টও করলাম, যে ওরা বাড়ি ফিরছে, এটা আমার ভাই। আর তোকে কে প্রশ্নটা করেছে? প্রশ্নটা তো করেছে মুনমুনের ফেসবুক ফ্রেন্ড মুনমুনকে। যাই হোক, জোকস অ্যাপার্ট, মুনমুন এই ঘরটায় ছিল, যে ঘরটা আমাদের ফাঁকাই থাকে, যে ঘরটা থেকে রাস্তা দেখা যায়। মুনমুন একদিন শুনেছি ওকে দরজা কেউ ধাক্কা মারছে, মানে একবার জোরে। ও তখন ঘুমায়নি, মোবাইল নিয়ে সার্চ করছিল, অনেকক্ষণ মোবাইল ঘাঁটে। তারপরে মুনমুন ঠিক আমার গলায়, ও তাতেও কোনো উত্তর দেয়নি, কারণ ও জানে আমি যদি ডাকি আমি অত ভদ্র না যে একবার নক করব, এরকম করে নক করব, মুনমুন ঘুমিয়ে গেলে, মুনমুন মুনমুন এরকম করবো। ও আমাকে এতটা চেনে। তারপরের দিন আমাকে বললো তুমি কালকে ডাকুনি না আমাকে? না তো, কাল তো আমি পাগলের মতো ঘুমিয়ে গেছিলাম, আমি প্রচন্ড ক্লান্ত ছিলাম। ইনফ্যাক্ট আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যাচ্ছি রাত্রিবেলায়, ওখানে গিয়েও আমি প্রচন্ড ঘুমিয়েছি,
কারণ মাইগ্রেনের একটা ওষুধ খাচ্ছি, তো মাইগ্রেনটা খুব বেড়েছিল বলে মাইগ্রেনের একটা ওষুধ খাচ্ছি। এবং এই মাইগ্রেন বা মাথা যন্ত্রণা সেটাও নাকি এই কিছুটা প্যারানর্মাল রিলেটেড। প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, তুমি তোমার উপরে যদি কিছু একটা হাবি হয়, তোমার সব থেকে প্রেশার পড়বে তোমার ব্রেনে, কারণ ওরা এইখান থেকে শুরু করে, মন মস্তিষ্ক তোমাদের। তাই জন্য মাথায় যন্ত্রণাটা কিন্তু খুব কমন জিনিস, মাথা ভার হওয়াটা। তো আমি মাইগ্রেনের ওষুধ খাচ্ছি বলে আমার প্রচন্ড ঘুম হচ্ছে, আমি বুঝতে পারিনি, আমি ডাকিও নি। তো এই যে ঘটনাগুলো তুমি কি ব্যাখ্যা দেবে? ব্যাখ্যা দেওয়ার তো কিছু নেই। কিন্তু তাই জন্য এর থেকে বেরোনোটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। হ্যাঁ 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 হ্যাঁ, পরে দেখিও গেস্ট এসেছে, যাও। হ্যাঁ, যে ঘরটায় আমার সাজার জিনিস আছে তোমার, ইনফ্যাক্ট তোমার যেটা প্যাকেট এলো লাস্ট, তোমার যে পার্সেলটা, সেটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। কলকাতায় গিয়েও খুঁজেছি, তোমার আমার ভালোভাবে মনে আছে কলকাতায় আমি রিসিভ করেছি এখানে। তুমি যদি আমাকে ছবিটা পাঠাও অন্তত ওইটার, যেটা আমি আজকেও পরবো বলে এই শাড়িটাই পরলাম দেখো, কিন্তু সেটা যদি ছবিটা পাঠাও তাহলে আমি ওই মেয়েটাকে বলতে পারি, তাহলে খুঁজে দিতে পারি। তুমি আমাকে একটু ছবিটা প্লিজ পাঠিও। আর ওই পার্সেলে কি কি আছে তা তোমার মনে থাকার কথা নয়, তো খুব বেশি জিনিস তো না, যদি একটু পাঠাও তাহলে আমার খুব সুবিধা হয়, তাহলে আমি একটু মেয়েটাকে বলি, কারণ ওই জিনিসগুলো একই জায়গায় আছে। যাই হোক, এইবার একটা বিখ্যাত ব্যক্তিত্বের গল্প বলি, কারণ আজকে অনেক ঝামেলা হলো। আমারও তা, ও তাই তো, ছবি তো নেই, কোনো প্রিভিয়াস চ্যাট নেই, তোমার তো মোবাইল থেকে সব উড়ে গেছে। আমিও ওই ইয়ে খালি করতে গিয়ে বোধহয় সব দেখি নেই একটা মোবাইল। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। আমি নন্দিতাকে বলবো, নন্দিতার কাছে আছে কিনা দেখে নাও। হ্যাঁ না, তোমাকে বলবো, তোমাকে ওই ডেসক্রিপশনটা দেবো, ওইটা যদি তোমার ছবি থাকে তাহলে আমাকে বলো, ওটা আমাকে একটু বলে দিও, দেখে দাও। তো এবার একটা বিখ্যাত ব্যক্তিত্বের গল্প বলি। হেমন্ত মুখোপাধ্যায়, স্বনামধন্য শিল্পী, স্বনামধন্য সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গল্প তো আমরা সকলে জানি, মানে তার নাম সকলে জানি। হেমন্ত মুখোপাধ্যায় বলতেই রানার, হেমন্ত মুখোপাধ্যায় বলতেই হিন্দি অসংখ্য অসংখ্য রোমান্টিক সং, হেমন্ত মুখোপাধ্যায় বলতেই ধিতাং ধিতাং বলে, মানে আমার ধিতাং ধিতাং বলেটা কেন মনে হয়, ছোট্টবেলায় ওই গানটার সঙ্গে আমাদের বাচ্চাগুলো সব নেচেছিল, আমার সঙ্গে যারা ক্লাসমেট ছিল, তখন ছোট্ট একটা টেপ রেকর্ডার ছিল, আমার মাসি নিয়ে যেত, আর ওই গানটা শুনে ওরা নাচতো। তো সেই কথাটাই মনে পড়ে যায়, সেই দিনটা, তখন আমার 7 বছর বয়স এবং আমার বন্ধুরাও সব 7 বছর। ওই হেমন্ত মুখোপাধ্যায় গানে নাচ, তখন থেকে হেমন্ত মুখোপাধ্যায় আমার মনের মানুষ, প্রাণের মানুষ, এবং কার নয়, প্রকৃত বাঙালি আনা হেমন্ত মুখোপাধ্যায়। সেদিনই দেখছিলাম হেমন্ত মুখোপাধ্যায় কোনো একটা ফাংশনে গিয়ে, আমেরিকায় বোধহয় কোনো একটা প্রোগ্রামে গিয়ে, ও বোধহয় ব্লেজার মানে স্যুট বুট পরেছে আর কি, ওখানে তার প্রোগ্রামে কেউ গান শোনেনি, বলেছে যতক্ষণ না হেমন্ত মুখোপাধ্যায় ধুতি আর সেই ফতুয়া পরে আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা গান শুনবো না। আমরা হেমন্ত দাকে ওই রূপে দেখতে চাই। মানে ভাবতে পারো যে হেমন্ত মুখোপাধ্যায় বলতে আমরা শুধুমাত্র একটা সঙ্গীত শিল্পী বলেই তাকে বুঝতে পারি না, তাকে ইমাজিন যখন করি, তাকে যখন দেখতে পাই, যখন আমরা তাকে মনের চোখ দিয়ে দেখতে পাই, তখন কিন্তু আমরা একটা পুরোপুরি আপাদ মস্তক একটা বাঙালি ভদ্রলোককে দেখতে পাই, যার কিনা বিশাল হাইট এবং ফতুয়া ধুতি। সেই হেমন্ত মুখোপাধ্যায় একটা ঘটনা বলি। হেমন্ত মুখোপাধ্যায়ের মা ছিলেন অত্যন্ত ভদ্র, রুচিশীল এবং অত্যন্ত আধুনিক মনস্ক। হবেনই না বা কেন, কারণ হেমন্ত মুখোপাধ্যায়ের দাদা মশাই যিনি, তিনি ছিলেন একজন বিখ্যাত ডাক্তার, এবং তার নাম ছিল গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত, মানে সবাই তাকে চিনতেন, এবং ভীষণ রাশভারী মানুষ, এবং ভীষণ রকমের দাপুটে, এবং কোনো কিছুকে কেয়ার করে না, কোনো কিছুকেই ভয় পায় না, অকুত ভয় যাকে বলা হয়। এটাই বলছি, বেলা মুখোপাধ্যায় মানে হেমন্ত মুখোপাধ্যায়ের স্ত্রী, আমার স্বামী হেমন্ত বলে বোধহয় একটা বই আছে, যে বইয়ের মধ্যে এইটা ঘটনাটার উল্লেখ আছে। আমি এটা একদম বানিয়ে বলছি না, কিন্তু অমন একটা মানুষকে নিয়ে কি বানিয়ে বলার স্পর্ধা আমার আছে? না না না, অত অশিক্ষিত আমি নই। তো ওই দাদামশাই ছিলেন বিখ্যাত ডাক্তার। উনি রাত বিরেত কিছুই মানতেন না, ঘোড়া ছুটিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পেশেন্ট দেখে আসতেন। দিনের পর দিন যে কোনো সময়
উনি ঘোড়া নিয়ে দূর দূরান্তের পেশেন্ট দেখে আসতেন, কারণ তখন ওইখানকার ডাক্তার বলতে উনি, বেশি ডাক্তার, অত ভালো ডাক্তার আর নেই, এবং ওনার বাহন বলতে ওই ঘোড়া। কিন্তু কোনো একদিন খুব ক্লান্ত হয়ে উনি সারা দিন পেশেন্ট দেখেছেন, যেটা ডাক্তারদের হয়, এবং সেই সময় প্লেগ চলছে, তো এপিডেমিক আকারে প্লেগ চলছে, এবং মানে এখন যেমন করোনা চলেছিল সেরকম প্লেগ। তো গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। সেই সময় সারা দিন পেশেন্ট দেখার পর ক্লান্তিতে উনি যখন সবে মাত্র, খাওয়াটাও হয়নি, রাতের খাওয়াটাও হয়নি, বিছানায় সবে গাটা এলিয়ে একটু বসতে গেছেন, কারণ একটু রেস্ট নেওয়ার পর উনি খাবেন, খুব ক্লান্ত শরীরে দেখবে খাওয়া যায় না। এমন সময় একটা অদ্ভুত ধরনের আর্তনাদ বা আকুতি বা মিনতি, ডাক্তারবাবু একবার আসুন, আমার মা তা নাহলে বাঁচবে না, আপনি আসলে মা বাঁচবে। প্রথমবার উনি ভাবলেন ভুল শুনছি, কিন্তু তারপরে দেখলেন জানলা দিয়ে একটা 15 বছরের মেয়ে বিভৎসভাবে আকুতি মিনতি করছে। উনি বললেন আমি ভীষণ ক্লান্ত, আমি এইমাত্র ফিরলাম। বললেন আপনি যদি যান তাহলে আমার মা বাঁচবে। আমার মা কিন্তু বাঁচবে না, আমার মা শেষ অবস্থায় ছটফট করছে, আপনি গেলেই মা বাঁচবে, আমি জানি, আপনি চলুন। বলে এমনই কাঁদতে লাগলো, এমনই আকুতি করতে লাগলো, এমনই আর্তনাদ তার কান্নার মধ্যে ছিল, এমনই মিনতি তার কান্নার মধ্যে ছিল, যে ওই ক্লান্ত শরীরেও ক্লান্ত শরীরটাকে টেনে কোনো রকমে, একরকম টেনে হিচড়েই তার শরীরটাকে শুধুমাত্র কর্তব্যের খাতিরে একবার ঘোড়ার পিঠে বসে জঙ্গলের ভিতর দিয়ে তাদের বাড়ির দিকে যেতে শুরু করে। অন্ধকার হয়ে আসছে, মেয়েটা সামনে ছুটতে ছুটতে যাচ্ছে বাড়ি চেনানোর জন্য, আর হেমন্ত মুখোপাধ্যায় দাদামশাই উনি ঘোড়ায় চড়ে যাচ্ছেন। আর কত দূর, আর কত দূর রে, আর কত দূর, এই তো এই তো এই তো এই তো করতে করতে হঠাৎ করে একটা বাড়ির সামনে এসে মেয়েটাকে আর দেখা গেল না। মেয়েটা গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। একটু অবাক হয়ে গেল। তারপর মনে হলো ও আসলে অন্ধকার নেমে এসেছে, তো অন্ধকারের মধ্যে হয়তো মেয়েটা কোনো কারণে অন্ধকার নেমে এসেছে, তো অন্ধকারের মধ্যে মেয়েটাকে আর দেখা যাচ্ছে না কোনো কারণে হয়তো। তো উনি কি করলেন যে তারপরে দেখছি বাড়ির ছাদ থেকে বলছে যে ডাক্তারবাবু আমি এখানে আছি, আপনি এই বাড়িটায় আসুন, ঢুকে পড়ুন, দরজা খোলা আছে। তো ঠিক আছে, হয়তো কোনো কারণে চোখে মানে দৃষ্টি এড়িয়ে উনি, বাচ্চাটা হয়তো ঢুকে গেছে, ওই ছাদে উপরে উঠে রাখছে। যদি যখন দাদামশাই বা ডাক্তারবাবু বা হেমন্ত মুখোপাধ্যায় দাদামশাই যখন বাড়িতে ঢুকছেন, তখন দরজাটা ভেজানো, খোলাই ছিল, ভিতর থেকে লক করা নেই, এবং একজন ক্রমশ কাঁদতে কাঁদতে বলছে জল দাও, জল দাও, আর পারি না, আর পারি না, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। এটা মানে মৃত্যুর আগের যে আর্তনাদ। হ্যালো টুম্পা, ওয়েলকাম টু মাই লাইভ। তখন বলছে যে এইরকম কাঁদছে কেন, কে কাঁদছে? তখন দেখছে যে মহিলা, বেশ বয়স্ক। হ্যাঁ, রেকর্ডেড শুনে নিও, লাইভটা ভালো লাগবে। তুমি এসেছো এটাই অনেক কিছু, কিন্তু তুমি রেকর্ডেড শুনে নিও, কারণ শেষের দিকে এখন। তা হেমন্ত মুখোপাধ্যায় দাদা মশাই গল্প বলছেন, উনি ডাক্তার ছিলেন, তখন প্লেগ চারিদিকে হচ্ছে। তা একটা মেয়ে ওনাকে ডেকে নিয়ে গেছেন সন্ধেবেলায়, ঘোড়ায় করে জঙ্গলের মধ্যে দিয়ে যখন তিনি তার বাড়ির সামনে গেলেন, তখন দেখলেন দরজাটা ভেজানো, এবং দরজাটা খোলার পর একজন মহিলা অসম্ভব কাতরাচ্ছে এবং শেষ অবস্থায়। হেমন্ত মুখোপাধ্যায় দাদামশাইকে দেখে উনি যেন ধরে প্রাণ এলো। উনি বললেন ডাক্তারবাবু আমাকে বাঁচান, কারণ ওই ডাক্তারবাবুকে সবাই চিনত। আমাকে বাঁচান, আমি কিন্তু মরে যাচ্ছি। যখন উনি চিকিৎসা করতে যাবেন, তখন উনি ফট করে বললেন যে বললেন যে আমার 7-7টা মেয়ে মারা গেল ধরপড় করে চিকিৎসার অভাবে। দেখুন পাশের ঘরে সৎকারও করতে পারেনি, দরজাটা খোলাই আছে। তাকিয়ে দেখলো অনেকগুলো দেহ পড়ে আছে, দেহগুলোর মধ্যে কতগুলো দেহ প্রায় পচতে শুরু করেছে, কারণ গন্ধ অলরেডি আসছে, পচা গলা গন্ধ, ডাক্তার অনেকটা অভ্যস্ত হয়। আর কিছু কিছু সদ্য মৃত। তার মধ্যে একটা মৃতদেহ দেখে উনি চমকে উঠলেন। যে মেয়েটি ওনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসছেন, সেই মেয়েটি মৃতদেহ হয়ে পড়ে আছে। তার মানে এই যে বলছি, আমার গায়ে কিন্তু কাঁটা দিচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না, আমার গায়ে কিন্তু রীতিমতো দেখেছো গায়ে কাঁটা দিচ্ছে। কারণ উপলব্ধি না করলে না, তুমি
তোমার গল্প বলার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হবে না। আমি খুব বিশ্বাস করি এটা। তুমি একটা গল্প বললে, রুটিন মাফিক তুমি লাইভ করে চলে গেলে সেটা বড় কথা না। তুমি যখন লাইভটা করবে তখন সেটা যেন লাইভলি হয়, সেটা যেন তুমি তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা থাকে, তার যেন লাইভ থাকে, তার জন্য একটা প্রাণ প্রতিষ্ঠা তুমি করতে পারো। তো উনি ওই দেখে, উনি যখন ওই পেশেন্ট জন্য ওনাকে হাতে পায়ে ধরছে চিকিৎসা করার জন্য, উনি তো মানুষ রে বাবা, দাঁড়াতে পারেনি। হ্যাঁ, উনি কি করেছেন, ধরপড় ধরপড় করে বেরিয়ে এসে দরজা খুলে ঘোড়ায় চড়ে একদম ছটাং বাড়িতে, এবং বাড়িতে গিয়ে কোনো কথাবার্তা না, বিভৎস রকমের কাঁপুনি, বিভৎস রকমের ভয়। কিন্তু ডাক্তার তো সাধারণ মানুষের থেকে একটু হলেও তাদের মন আলাদা হয়, কারণ আমার ঘরেও তো ডাক্তার আছে, একটু আলাদা হয় ওরা। করোনার সময় যেভাবে ঝাঁপিয়ে পড়ে ওকে করতে দেখেছি, বুঝেছি যে নিজের জীবনের প্রতি মা থাকলেও এদের না যেটা ওথ নেয় না, এটা ওদের মর্মে মর্মে ঢুকে দেয় যে না, পেশেন্টের লাইফ আমাকে সেভ করতে হবে। তো পেশেন্টকে আমি সেভ না করলাম, পেশেন্টের লাইফ সেভ করলাম না, আমি চলে এলাম। এই অনুতাপ পরের দিন সকালে তার মনে চরমভাবে নাড়া দেয় এবং জানতে পারে যে সেই মহিলা সেই রাতেই মারা যায়। কারণ ওই আত্মা মেয়েটি বুঝতেই পেরেছিল যে তার মা এই রাতে বাঁচবে না, এবং ওই ডাক্তারের ট্রিটমেন্ট পেলে হয়তো বেঁচে যেত। সেটাও উনি বুঝতে পেরেছিলেন যে ওই মেয়েটি আত্মা হয়তো সেটাই বুঝতে পেরেছিল যে এই ডাক্তারের ট্রিটমেন্ট পেলে তার মা বেঁচে যাবে। বোনগুলো বাঁচতে পারেনি তো কি হয়েছে, মা তো বেঁচে যাবে। কিন্তু এই যে না বাঁচাতে পারার কষ্ট, তো তাকে সেভ করতে পারলো না, তাকে বাঁচাতে পারলো না ডাক্তার হয়েও। এই অনুতাপ হেমন্ত মুখোপাধ্যায় দাদামশাইকে জীবনের শেষ দিন পর্যন্ত কুড়ে কুড়ে খেয়েছিল। এটা বেলা মুখোপাধ্যায় লেখা আমার স্বামী হেমন্ত বোধহয় এরকম একটা বইয়ের নাম, এই বইয়ে আত্মজীবনীতে লেখা আছে। যাই হোক, অনেক হলো, আজকের মতন এইটুকুই। সুস্থ থাকো, ভালো থাকো, একদম পথ শিশুদের পাশে, পথ কুকুরদের পাশে থাকো। আমরা যদি সবাই হাত না বাড়াই, তাহলে অসহায় যারা, বা আমরা দিন শেষে জবাব দেবো কি নিজেদের কাছে? কিছু তো একটা করে যেতে হবে, ধরিত্রীর ঋণ তো শোধ করে যেতে হবে। কারণ করোনার সময় আমরা বুঝেছি 1 সিলিন্ডার অক্সিজেনের মূল্য কত। সেই অক্সিজেন আমরা অহরহ নিচ্ছি, মনে করছি থ্যাংক ইউ বলছি ওপরওয়ালাকে, থ্যাংক ইউ বলছি পৃথিবীকে না, বরঞ্চ প্লাস্টিকে ছড়িয়ে দিচ্ছি, দূষিত করছি। গাছ কেটে, যে গাছ থেকে আমরা অফুরন্ত অক্সিজেন পাই, সেখানে ডিফরেস্টেশন একটা আমাদের সাংঘাতিক গোটা পৃথিবীতে প্রবলেম। সচেতনতার অভাব। একটু সচেতন হই, একটু সচেতন করি, এইটাই তো আমরা চাই। হানাটেলসের পক্ষ থেকে প্রিয়দর্শিনী বিশ্বাস মুখার্জি, আজকের লাইভ কেমন লাগলো প্লিজ জানিও। আমাদের সঙ্গে থেকো, আমাদের যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের প্রচুর লাইভে নতুন মুখ দেখা যাচ্ছে, তাদের পাশে থাকো, তাদের লাইভ শোনো, কমেন্টস করো। তোমাদের কি ধরনের নতুন চাহিদা, কি ধরনের বিষয় সম্বন্ধে জানতে চাও, সেগুলো যদি আমাদের কাছে থাকে, আমরা দরকার হলে পড়াশোনা করবো, দরকার হলে খোঁজ খবর নেব। তোমাদের চাহিদা পূরণ করতে পারলে, তোমাদেরকে আনন্দ দিতে পারলে, তবেই তো আমাদের সার্থকতা, তাই না? তাই এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.